এখন তারেক রহমান সিম্পল চলাফেরা করছেন, উনি মাত্র 150 টাকার খাবার দিয়ে নিজেও খাচ্ছেন, আপ্যায়নও করছেন। ওনার জীবনযাত্রার সব কিছুতে উনি এক ধরনের মানে মডেল সেট করেছেন। কিন্তু ওনার একজন প্রতিমন্ত্রী যদি তার সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করা হয়, তার নামে যদি নামকরণ বদলে যায়, যেই উন্নয়নের বৈষম্য যদি তাদের দ্বারা তৈরি হয় এবং সেগুলোর আবার দেখা যাচ্ছে কাজের টেন্ডার পাচ্ছেন নিজের পরিবার সন্তানের লোকেরা, তাহলে তো মানুষ মিলিয়ে ফেলবে যে একই রকম কিনা। এর আগেও আপনার মনে আছে কুমিল্লায় বিএনপির একজন নেতাকে গ্রেফতার করা হয়েছিল সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে, কিন্তু রাত মনে হয় 2টা বাজে তাকে ছেড়ে দিতে হয়। পুরো রাস্তা অবরোধ হয়েছিল। তো এইগুলো ছোট ছোট ঘটনা প্রমাণ করে যে আমরা এখনো সরকারি দলের ব্যাপারে পুলিশ ভীত সন্ত্রস্ত। স্বাগত জানাচ্ছি বলানো বলো অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি আপনাদের অতি পরিচিত মুখ, এবি পার্টি সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু ভাই, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? কেমন চলছে? হ্যাঁ, চলছে। দেশের সার্বিক পরিস্থিতির মধ্যে মানিয়ে নিয়ে চলে যাচ্ছে কোনোভাবে। নির্বাচিত সরকারের 3.5 মাসের বেশি চলে গেছে। অনেক দিন পরে একটা মানুষের ভোটাধিকারের সরকার আসলো। রাজনীতিবিদ হিসেবে না, সাধারণ নাগরিক হিসেবে জিজ্ঞেস করি, প্রত্যাশা বা প্রাপ্তি নাকি এখনো বলার মতো মূল্যায়ন করার মতো সময় আসেনি, কোনটা? মূল্যায়নের সাধারণত দুটো দিক থাকে আর কি, দুটো আবার একটার সাথে একটা অপোজিট হয়। আমরা অনেক সময় বলি না যে মর্নিং শোজ দ্য ডে, যে সকালটাই বোঝা যাবে কেমন দিনটা যাবে। এটা আবার যেমনি কথা, আবার আরেকটা কথা আছে যে এত অল্প সময়ের মধ্যে মানুষকে মূল্যায়ন করা তো ঠিক না। তো সেজন্য আমরা দুটো দিক নিয়েই, দুই আঙ্গিকেই কথাটা বলি আর কি। একটা হচ্ছে এই সরকার তো হঠাৎ করে এসে সরকার হয়েছে তা না, তার তো একটা দীর্ঘ পরিকল্পনা ছিল, দীর্ঘ গবেষণা ছিল, একটা প্রতিশ্রুতি ছিল, একটা কমিটমেন্ট ছিল, একটা প্ল্যান ছিল। বারবার বলেছে উই হ্যাভ এ প্ল্যান। যেহেতু সে একটা পরিকল্পিত একটা চিন্তা নিয়ে এসেছে, সুতরাং নিশ্চয়ই তার পরিকল্পনার ছাপ সেটা তার কর্মে থাকবে। ফলে এখানে এই কথা বলার সুযোগ নাই যে সে এসেছে মাত্র অল্প কয়েকটা দিন, তাকে আর একটু দেখি। পুরো 100টা দিন তাকে যাচাই করার জন্য আমি মনে করি একটা সাফিসিয়েন্ট টাইম। আবার অন দি আদার হ্যান্ড, সরকার যদি বলে যে আমরা একটা ক্রাইসিসের মধ্যে ক্ষমতা নিয়েছি, দেশের অর্থনীতি খুবই খারাপ, বিপর্যস্ত অবস্থা ছিল, বৈশ্বিক যুদ্ধ একটা তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকেও একটা ফাইট করতে হয়েছে, আমাদের প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু তো ভেঙে পড়েছিল। সেই কনসিডারেশনে সরকার যদি বলে যে আমরা গুছিয়ে নিতে একটু সময় লাগবে, সেটা বিবেচনায় রাখা যেতে পারে। কখনো কখনো যদি সরকার কেউ নাও থাকে, দেশের তো একটা প্রশাসনিক কাঠামো আছে, দেশের ওই জায়গাটাগুলোতে তো সরকারের সাথে রিলেটেড না। তো এটা থানায় যদি কোনো ঘটনা হয়, পুলিশ সেখানে গ্রেফতার করবে, পুলিশ সেখানে আইনগত ব্যবস্থা নেবে। এটার জন্য সরকারের কি আছে? এটা বিএনপি থাকুক বা আওয়ামী লীগ থাকুক বা জামাত থাকুক, যেই থাকুক, এটা তো একটা নর্মাল প্রসিডিউর। রাষ্ট্র তো তার কাঠামোর মধ্যে, রাষ্ট্রের কাঠামো তো সেটা চলবেই। কিন্তু যখনই আমরা দেখি যে রামিসা হত্যাকাণ্ডের মতো একটা নৃশংস হত্যাকাণ্ডের জন্য সরকারের প্রধানকে ইন্টারভেন করতে হয়, ওনাকে স্পেশালি, আবার সেটার জন্য একটা রাজনৈতিক চাপ তৈরি করতে হয়, তখন আমাদের কাছে মনে হয় যে কাঠামোটা তো আগের মতো রয়ে গেল। তো এই জায়গাগুলোর পরিবর্তনটা লাগবে। এই যে দেখেন আপনার বগুড়ায় 3টা ইউনিয়নের নামকরণ করা হয়েছে, এটা নিয়ে প্রতিবাদ হয়েছে, এটা নিয়ে সমালোচনা হয়েছে। তো সমালোচনা হয়েছে, একটা ইউনিয়নের নামকরণে ভুল হতে পারে, হলে সেটা প্রশাসনিক নিয়মেই এটা মানে সংশোধিত হবে। সেখানেও প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হচ্ছে, উনি ডিসিকে ফোন করে বলছেন যে আপনারা আবার গণশুনানি করেন, করে আবার নামটা পরিবর্তন করেন। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, এই প্রবণতাটা তো আমরা বন্ধ করতে চেয়েছিলাম। তো এই 100 দিনে সেই প্রবণতা। এইটার পাশাপাশি কি আপনি এরকম দেখেন কিনা যে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশে এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, ক্ষমতায় আসার পরেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ, এগুলো তার নির্বাচনের প্রতিশ্রুতিতে ছিল। এবার বাজেটে আছে 65 ঊর্ধ্ব লোকজনদের ট্রেন ভাড়া ফ্রি, যেগুলো করেন। সে বন্ধ কলকারখানাগুলো চালু করার জন্য সরকার খুব অল্প সুদে একটা বড় থোক বরাদ্দ করা, যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার সময় টাকার অভাবে যেতে পারতো না, 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 10 লাখ টাকা পর্যন্ত লোন। সরকার প্রধান নিজেই তার ব্যয় নির্বাহ কমাচ্ছেন, লম্বা গাড়ি বহর বন্ধ করে দিচ্ছেন, ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালাচ্ছেন। কোরবানির বর্জ্য পরিষ্কার হয়েছে কিনা সরকার প্রধান নিজেই তা দেখার জন্য
প্রশাসকদের গাড়িতে ঢুকায় তারপর গাড়িতে উঠায় নিজেই চালায় দেখাচ্ছেন। আপনি কি বলবেন, এটা একটা আন্তরিকতা কিনা এবং এটা একটা ভালো ইতিবাচক দিক নির্দেশনা করে কিনা, নাকি শুধুমাত্র লোকের কাছে বাহবা? আপনারা যদিও বিরোধী দল থেকে বলা হচ্ছে এটা একটা লোকের কাছে বাহবা না, আমি মনে করি এই টোটাল ইনিশিয়েটিভটা খুবই ইতিবাচক। একটা কারণ সরকার প্রধানের মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনি যে উদাহরণগুলো দিয়েছেন এর সাথে আরও উদাহরণ দেওয়া যায়। যেমন উনি বিদেশ গিয়েছেন, বিদেশে যাওয়ার সময় একেবারে বিরাট বহর নিয়ে যান না, খুব ছোট্ট লিমিটেড মানে বহর নিয়ে প্রয়োজনীয় গেছেন। লোক ছাড়া লোক নাই। প্রাইম মিনিস্টার যখন বিদেশ যান তখন দেখে সব মন্ত্রী পরিষদ এয়ারপোর্টে গিয়ে ওনাকে বিদায় জানাতে যায়। উনি সেখানে কাটেল করে দিয়েছেন, মাত্র 5 জনকে অ্যালাউ করেছেন, বাকিদের আসতেও দেন নাই। উনি সিলেট সফরে গিয়েছেন, সেখানে গিয়ে এমপিদেরকে বলেন আপনারা এখানে কেন, আপনারা পার্লামেন্টে থাকেন। এবং জনতার সাথে মিশার একটা ইচ্ছা। এবং বিদেশ থেকেও আমি শুনেছি যে উনি খোঁজ খবর নিচ্ছেন পার্লামেন্টে উপস্থিতি কত, ওনাকে ডেইলি ওখানকার রিভিউ ওনাকে দিতে হচ্ছে। এই ওভারঅল সব বিষয়গুলো একটা ডিফারেন্ট লুক, ডিফারেন্ট একটা থট, বা ওই যে বলছেন একটা প্ল্যানের ছাপ আছে, কোনো সন্দেহ নাই। কথা হচ্ছে আপনি তো 31 দফা একটা মানে প্রস্তাবনা বা একটা স্বপ্ন আমরা সবাই মিলে তৈরি করে জাতির সামনে আমরা হাজির করেছি। 31 দফার এই কয়েকটা দফায় এই যেগুলো বলছেন আপনি এগুলো কভার করে। মানে আদার হ্যান্ড বাকি যেগুলো নিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য আমরা ভাবি যে আমাদের ওই যে আপনাকে যেটা বললাম যে আইনের গতিতে চলবে, বিচারের গতিতে চলবে, সংসদের গতিতে চলবে, বরাদ্দের নীতিমালার মধ্যে যাবে, এই যে রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা একটা সঠিক কাঠামোতে আনতে চেয়েছিলাম, ওই জায়গাগুলোতে সরকারের কিছু কিছু নীতির জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এখানে তাদের আন্তরিকতার যথার্থ ঘাটতি আছে। যেমন আমি আপনাকে দু একটা উদাহরণ দিই প্লিজ। এই সরকারকে মানুষ কার সাথে তুলনা করবে? প্রথমত তুলনা করবে ইমিডিয়েট যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তার সাথে, তারপরে তুলনা করবে তার আগে আওয়ামী লীগের যেই 15 বা 16 বছরের যে স্বৈরাচারী শাসন, ফ্যাসিবাদী শাসন ছিল তার সাথে তুলনা করবে। এখন আপনি যেটা বলেছেন যে তারেক রহমানের বিদেশ সফর, ডক্টর ইউনূসের বিদেশ সফর, শেখ হাসিনার বিদেশ সফর, ডক্টর ইউনূসের মুভমেন্ট, তারেক রহমানের মুভমেন্ট, হাসিনার মুভমেন্ট, এগুলোকে মানুষ কম্পেয়ার করে নিঃসন্দেহে তারেক রহমানকে অ্যাপ্রিসিয়েট করবে যে উনি অনেক ডিফারেন্ট। কিন্তু আপনি যদি দেখেন নিয়োগের ব্যাপারে, ধরেন বিভিন্ন জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় নিয়োগে হাসিনার নিয়োগ কেমন ছিল, ডক্টর ইউনূসের নিয়োগ কেমন ছিল, বিএনপি প্রধানের নিয়োগ কেমন ছিল, তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু শেখ হাসিনার নিয়োগ প্রক্রিয়া আর তারেক রহমানের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সিমিলারিটিস আছে। সব জায়গায় দলীয় ক্যাডার, দলীয় চিহ্নিত লোকদেরকে বসিয়ে দেওয়ার একটা এর বাইরে প্রশাসকদের নিয়ে বিভিন্ন জেলা পরিষদে দিয়ে এক ধরনের যোগ্য এবং ন্যায্য নেতৃত্ব, যোগ্য ন্যায্যতা এবং মেধার ভিত্তিতে সর্বত্র সবাই সমানভাবে সুবিধা পাবে কিনা, এটা তো অবশ্যই আমাদের সবার কথা। সাম্প্রতিককালে সরকারের কতগুলো বিষয়ে একটু মানুষের দৃষ্টিকটু লেগেছে। একটা হচ্ছে যখন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিষয়টি, তাকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের জেলে যেতে হলো, যদিও তিনি এই মামলাটি করেনি। আবার তিনি বলেছেন যে এটা দুঃখ প্রকাশ করেছেন। তাহলে মামলাটি যে হচ্ছে এটা তো আগেই জানা গেছে, তাহলে তখনই জিনিসটা সমাধান করা যেত। এগুলো আমরা আগেও এরকম দেখেছি। আগে হয়তো সরাসরি করতো, এবার আমরা দেখলাম। তারপরও সাধুবাদ দিই, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিয়ে, এবং জাতীয় সংসদে শাহ আলম সাহেব এটার ব্যাখ্যাও দিলেন কাকতালীয়, কিন্তু পরবর্তীতে দেখলাম এরকম আরও অনেকগুলো নাম পরিবর্তনের। আমি যেটা মঞ্জু ভাই জিজ্ঞেস করছি যে সরকার প্রধান তো চাইলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এটা তো স্টাবলিশ ছিল, এখানে নামটা পরিবর্তন করতে হবে, তিনি তো করছেন না। তিনি কিছুদিন আগে দেখলাম যে বেগম জিয়ার নামে কেরানীগঞ্জের একটা স্কুলে সেটা নাম প্রস্তাব করা হয়েছিল, সেটা উনি রিজেক্ট করেছেন। রাইট। তা উনি সরকারি গাড়ি নিচ্ছেন না, হ্যাঁ, প্রধানমন্ত্রী নিচ্ছেন না, কিন্তু সরকারের মন্ত্রীরা তো কেউ এখন পর্যন্ত দেখলাম না সেটাকে ফলো করছে। মানে আপনার কাছে কি মনে হয় তারেক রহমান সাহেব যেই রোল মডেল স্থাপন করতে চাচ্ছেন বা হতে চাচ্ছেন, সেটা কি তাকে সবাই ফলো করছেন নাকি উনি আসলে সময় নিচ্ছেন? দেখেন, এই তারেক রহমান সাহেবের যেই সিম্পলিসিটি, ওনার যেই সাধারণ চলাফেরা, এটা উনি নির্বাচনের আগে ওনার সাথে আমার লন্ডনে দেখা হয়েছিল। আমি দেখেছি যে ওনার জীবনযাত্রায় উনি এটা রক্ষা করেন। এটা উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে হঠাৎ করে উনি খুব স্বাভাবিক সাধারণ জীবনযাপন করছেন, বিষয়টা এমন না। এবং দেখেন উনি কিন্তু সরকারি বাড়িতে না উঠেও নিজের বাড়িতে থাকছেন, সেখানে ফ্যাসিলিটি অনেক কম, তারপরেও উনি স্বচ্ছন্দে জীবনযাপন করছেন। উনি দীর্ঘদিন যেহেতু
ইংল্যান্ডে ছিলেন সেখানকার জীবনের একটা ছাপ, অভ্যস্ততা ওনার মানে তৈরি হয়েছে। লন্ডনের সেই কালচারটা। হ্যাঁ, উনি নিজের কাজ নিজে করার তো করতে হয়েছে সেখানে। উনি বলছেন আমাকে তো রান্নাবান্নাও করতে হয়েছে, আমাকে তো আমার ডিশ ওয়াশ নিজেকে করতে হয়েছে। এবং আমি ওনাকে লন্ডনে আমি দেখেছি উনি নিজে ড্রাইভ করতেন বেশিরভাগ সময়। ফলে আপনি দেখেন উনি কিন্তু ওনার ড্রাইভিংটাকে মিস করেন, সুযোগ পেলে উনি ড্রাইভিং সিটে বসার চেষ্টা করেন। যে বলে না, তুমি যদি সবাইকে রাষ্ট্রকে বদলাতে চাও আগে নিজেকে বদলাও। যে এর ছাপ যদি নিচের দিকে না পড়ে, ধরেন উনি সিকিউরিটি কম নিচ্ছেন, উনি প্রোটোকল কম নিচ্ছেন, উনি গাড়ি ব্যবহার করছেন না, কিন্তু যদি দেখা যায় যে ওনার উপজেলা লেভেলের নেতারা, ওনার এমপিরা, ওনার বিভিন্ন স্তরের নেতাদের দাপটে মানুষ টিকতে পারছে না, এলাকায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, তাহলে ওনার এই প্রভাবটা খুব পড়বে না। তখন এটাকে একটা মিস ইন্টারপ্রিটেশনের শিকার হবেন উনি। মনে করা হবে যে উনি এটা হচ্ছে কাভার পেজ, বাট ভেতরের পেজগুলা যাচ্ছে তাই, যে প্রাইম মিনিস্টার যেটা করেছেন এটা আমরা সবাই ফলো করব। তো এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের সার্বিকভাবে উপর থেকে নিচে এটা মানে কাজ করবে কিনা। তো আমি যে কথাটা আপনাকে বলছি যে যদি উনি এটা ইম্প্যাক্ট ফেলতে পারেন, হ্যাঁ, আপনি দেখেছেন শেখ হাসিনার আমরা অনেক গল্প শুনতাম যে উনি খুব সিম্পল, উনি রান্না করছেন, উনি বড়শি দিয়ে মাছ ধরছেন, উনি ওনার তৃণমূল নেতাদের সাথে কথা বলেন, কর্মীদের সাথে কথা বলেন, উনি খুব সাদাসিধে জীবনযাপন করেন, এই ধরনের গল্প আমরা অনেক শুনেছি না? কিন্তু সেই শেখ হাসিনা নিজেই বলছেন যে দুর্নীতির অবস্থা এমন যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক। তা এখন তারেক রহমান সিম্পল চলাফেরা করছেন, উনি মাত্র 150 টাকার খাবার দিয়ে নিজেও খাচ্ছেন, আপ্যায়নও করছেন, ওনার জীবনযাত্রার সব কিছুতে উনি এক ধরনের মানে মডেল সেট করেছেন। কিন্তু ওনার একজন প্রতিমন্ত্রী যদি তার সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করা হয়, তার নামে যদি নামকরণ বদলে যায়, যেই উন্নয়নের বৈষম্য যদি তাদের দ্বারা তৈরি হয় এবং সেগুলোর আবার দেখা যাচ্ছে কাজের টেন্ডার পাচ্ছেন নিজের পরিবার সন্তানের লোকেরা, তাহলে তো মানুষ মিলিয়ে ফেলবে যে একই রকম কিনা। আপনি জানেন যে আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতা এসেছিল উনি কিন্তু সাইকেল নিয়ে মানে সচিবালয়ে যাওয়ার একটা পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু সেটা ওই তার পরবর্তী কার্যক্রমে সেটা সাস্টেনেবল হয় না, মিলে নাই। তো আমরা আশা করব যে নিশ্চয়ই সরকার প্রধানকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উনি যে পরিমাণ সিরিয়াস, ওনার সাথে যারা আছেন, ওনার টিমে যারা আছেন, এটা তাদের মধ্যে প্রভাব পড়বে। এবং এটা যদি প্রভাব না পড়ে তাহলে এটা খুব বেশি। মঞ্জু ভাই, আমরা আরেকটা জায়গায় দেখলাম যে নারায়ণগঞ্জের একজন সাংসদের ছেলেকে হঠাৎ করে দেখলাম, যিনি সরকার দলীয় এমপি, তার ছেলেকে প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, তারপরে ডিবি পুলিশ নিয়ে আসলো, বেশ শোরগোল পড়ে গেল। পড়াটা স্বাভাবিক, মানে আমরা তো বিগত দিনে দেখেছি ক্ষমতাবানদের আসলে কিছু হয় না। এইটাকে আপনি আসলে কি বলবেন? ধরাটা অ্যাপ্রিসিয়েটেড, আবার ছাড়ার ব্যাপারেও প্রশ্ন হচ্ছে যদি লিগ্যাল প্রসিডিওর মেনটেন করে মানুষের তো মুক্তি পাওয়ারও তো অধিকার আছে। আমি এই সমস্ত ছোটোখাটো বিষয়কে খুব মানে বড় আকারে দেখতে চাই না, মানে একেবারে এটাকে নিয়ে কচলানোর না, সেটাও ঠিক না। আমার কথা হচ্ছে ওভারঅল দৃশ্যপটটা আমরা কি দেখতে পাচ্ছি, ওভারঅল দৃশ্যপটটা কি আমরা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি কিনা। আপনি দেখবেন ওভারঅল দৃশ্যপট আমি জিজ্ঞেস করি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা যেটা দেখেছি, দুই একটা ঘটনাকে যদি আমরা সামনে আনি, যে কোথাও দেখেছি যে থানার ভিতরে ঢুকে পুলিশের সামনে মারা হচ্ছে, কোথাও একটা গন্ডগোল হলে সরকারি দলের লোক হলে তাকে গ্রেফতার করা হচ্ছে না, বিরোধী দলের লোক হলে গ্রেফতার করা হচ্ছে, সরকারি দলের লোকদের কোনো অন্যায় অত্যাচারের বিচার হচ্ছে না, বা তাকে সাথে সাথে পুলিশ গিয়ে ধরছে না, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি হেজিটেট করছে। আপনি দেখবেন, আপনি নারায়ণগঞ্জের যে এমপির সন্তানের কথা বলছেন, পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে তাকে গ্রেফতার করা হয়েছে কেন, বলছে উপরের নির্দেশে। এটা তো হওয়ার কথা না, উপরের আরে নির্দেশ ভাই, কেন? তুমি থানার ওসি হোক, এসপি সার্কেল হোক বা এসপি সাহেব হোক, তোমার তো নিজস্ব আইন আছে। তুমি তো যে মানে একজন আসামিকে গ্রেফতার করার জন্য তোমার ক্ষমতা, উপরের নির্দেশ লাগবে কেন? তাহলে কি বিএনপির কোনো মানে বিএনপি পন্থী কাউকে গ্রেফতার করতে হলে সবসময় উপরের অর্ডার নিতে হবে? এর আগেও আপনার মনে আছে কুমিল্লায় বিএনপির একজন নেতাকে গ্রেফতার করা হয়েছিল সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে, কিন্তু রাত মানে 2টা বাজে তাকে ছেড়ে দিতে হ্যাঁ, পুরো রাস্তা অবরোধ হয়েছিল, তো এইগুলো ছোট ছোট ঘটনা প্রমাণ করে যে আমরা এখনো সরকারি দলের ব্যাপারে পুলিশ ভীত সন্ত্রস্ত বা পুলিশ বিব্রত বা ক্ষমতা, আমি সরকারি দল বলবো না, ক্ষমতাবানদেরকে গ্রেফতার করতে বা ধরতে পুলিশ খুবই। আমরা আবার এরকমও দেখি যে জামাতে এমপি যেন মাসুদ
তিনি বলেন যে 2 ঘন্টায় ওসিরে ট্রান্সফার করাইছি, মেজরে সরাই দিছি তার নির্বাচনী এলাকায়, সেখানে এমপি। এগুলো কি আসলে আমাদের এই মানে আমি বলছি যে জুলাইয়ের যে স্পিরিট, 5 আগস্টের পূর্ববর্তী যত সরকারের ওই সরকার যে অভিযোগ, এগুলোই তো ছিল বড় আর ছোট। দেখেন এগুলো কি আসলে কোথায় আমরা কি হারিয়ে যাচ্ছে? এগুলো বিএনপি বলেন, জামাত বলেন, এই যে আপনি কয়েকদিন আগে দেখবেন যে 32 নম্বরে সাংবাদিকদেরকে প্রহার করার ব্যাপারে আমি এটাও বলতাম যে 23শে জুন সংবাদ কর্মী গেল সংবাদ করতে, জামাতের লোকদের ব্যাপারে অভিযোগ এসেছে, তারা সাংবাদিকের গায়ে হাত তুলেছে, তাকে মেরেছে। পরে তারা এটার জন্য আবার সরিও বলেছে, অর্থাৎ স্বীকার করে নিয়েছে যে এই ভুলটা তারা করেছে। প্রশ্ন হচ্ছে, আমি একজন বেশ পাওয়ারফুল ব্লগারের ব্লগে দেখলাম, তারা বলছে জামাতকে তো আমরা এই ধরনের করতে আগে দেখি নাই। কয়েকদিন আগে দেখলাম যে আপনার কেউ কেউ অ্যানালাইসিস লিখেছেন যে এটা আসলে ক্ষমতার সাথে রিলেটেড। ক্ষমতা যখন আপনার কাছে আসবে তখন আপনি কি আচরণ করছেন। আপনার ক্ষমতা নাই, আপনি বলেন আমি খুব ভালো, আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আমি তো কাউকে মারি না, আমি কারো স্বাধীনতা হস্তক্ষেপ করি না। আপনার যখন ক্ষমতা আসে তখন আপনি করেন কি না। আপনি দেখবেন এই যে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, আমাদের পার্টির ব্যাপারে আমি বলতে পারি, এবি পার্টি হোক, এনসিপি হোক, আমাদের এই যে নেতাকর্মীরা পরমত সহিষ্ণু কিনা, যখনই আমার বিরুদ্ধে কোনো লেখা হচ্ছে আমি আপনাকে আঘাত করছি কিনা, বা পাল্টা যুক্তিবিহীনভাবে আপনার ব্যক্তি চরিত্রের উপর আক্রমণ করছি কিনা, এই প্রবণতাটা বিএনপির মধ্যে তো আছেই, জামাতের মধ্যেও আছে। যেটা আপনি জামাতের এমপির কথা বললেন, ইন্টারনাল অনেক জায়গায় আমরা দেখেছি যে নিজস্ব লোক নিয়োগ দেয়া, নিজের প্রভাব বলয় বিস্তার করা, এটাতে কেউ কারো কাছ থেকে পিছিয়ে নাই। ঠিক আছে, এই জন্য আমরা কেন রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, কারণ সংস্কারটা যদি হতো, সংস্কারটা যদি পারফেক্টলি করা যেত, তাহলে হতো কি, তখন আমার স্কোপ নাই। এই যে আপনি ঢাকা সিটি কর্পোরেশনে, ঢাকা সিটি মেট্রোপলিটন এরিয়া দেখবেন এআই দিয়ে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে। এখন বিএনপির লোকেরাও কিন্তু মানে বিপদগ্রস্ত আছে, কারণ এআই তো আর বিএনপি জামাত চিনে না, বিএনপি কি আর জামাত চিনে না, যার কারণে এটা এক্সিকিউট করা যাচ্ছে। কতদিন করা যাবে সেটা আলাদা ব্যাপার। তো ফলে আপনি যখন সিস্টেম ডেভেলপ করে ফেলবেন, আমরা যেটা বলছিলাম যে সংস্কারটা হতে হবে এমন যে এটা অটোমেটিক আপনি একজন এমপ্লয়েড হয়ে যাবে। আমরা একবার শেষ অনুষ্ঠানে মানে 1 মিনিটের মধ্যে একটা আনসার দিবেন। আমি গণমাধ্যমে দেখলাম যে প্রত্যেক সাংসদ 50 কোটি টাকার বরাদ্দ পাচ্ছে, উন্নয়ন বরাদ্দ। প্রশ্নটা উঠেছে যে সাংসদদের যদি এটা দেয়া হয়, দিতেই পারে রাষ্ট্র যদি মনে করেন, তারা 300 জন আইন প্রণেতা, তারা চাইলে করতেই পারেন, আমার বাজেট থেকে নেবে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে 1 মিনিটে বলবেন যে লোকাল গভর্নমেন্টের কাজ কি হবে, তারা কি করবে? না, এটা নিয়ে যথেষ্ট মানে সংশয় তৈরি হয়েছে। আমরা দেখলাম সরকারি দল, বিরোধী দল এই 50 কোটি মানে পার ইয়ারে 10 কোটি টাকা করে 5 বছরে, তারা এটার ব্যাপারে খুব খুশি, আনন্দিত। তো আনন্দিত হওয়ারই কথা, কারণ ওনারা নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দিয়েছেন, রাস্তাঘাট করবেন, এবং ওনাদের কাছে মানুষ চায়ও, এসে এসে নানা দাবি দেয়। ফলে এই জায়গা থেকে যদি আপনি দেখেন, আমি মনে করি যে স্থানীয় জনগণ কিছুটা উপকার পাবে। কিন্তু ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে, ধরেন আপনি সঙ্গত কারণে প্রশ্ন তুলেছেন, তাহলে উপজেলা প্রশাসনের কাজ কি হবে। আমরা যেটা বিএনপি এবং জামাতের 2 দলেরই ইশতেহারে বলা আছে যে ওনারা এমপিদেরকে আইন প্রণয়নের কাজে রাখতে চান, স্থানীয় উন্নয়নের কাজে উপজেলাকে রাখতে চান, এটা ওনারা ভাগ করতে চান আলাদা। তাহলে আপনারা 2 দল তো একমত, 2 দল একমত হয়ে আবার 2 দলে মিলে কেন আবার 50 কোটি টাকার বরাদ্দ আপনারা এমপিদের নামে নিচ্ছেন। যদিও বলছে যে না, এমপিরা তো শুধু সিলেক্ট করবেন, বাস্তবায়ন করবেন প্রশাসন। তো ঠিক আছে, বাস্তবায়ন তো সবসময় প্রশাসনই করে, আলাদা আলাদা তো ডিপার্টমেন্ট আছে। এমপির কাজ তো আর উনি সয়েল টেস্ট করবেন না, এমপির কাজ তো যায় উনি আর মানে ইট বসাবেন না, এটা তো আলাদা আলাদা কর্তৃপক্ষ আছে। এখন প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, এই যে আমরা 2 দল মিলেই বা সব দল মিলে অঙ্গীকার করলাম, কিন্তু আবার নির্ধারিত জায়গায় গিয়ে সব দল মিলে এক, এখন তাহলে কি, তাহলে কয়েকটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে আপনারা মানুষের কাছে সবাই মিলে যে ক্ষমা চান যে আমরা উন্নয়নের করেছিলাম, করবো আমরা উন্নয়ন, কিন্তু এই দায়িত্ব আমাদের না, এটা উপজেলার, আমাদের পক্ষ থেকে উপজেলা লোকেরা করবে। অথবা উপজেলা চেয়ারম্যানের পদটাকে আপনারা বাদ দিয়ে এমপিকে সেই দায়িত্ব, আপনারা সেই দায়িত্ব নেন, আপনাদের সম্মানই দরকার আর বাড়ায় নেন, আপনারাই তো। সুতরাং যেহেতু আপনাদের মধ্যে কোনো এটা নিয়ে দ্বিমত, আমরাও আশা করব জনাব মঞ্জু যে সরকার এটা আরেকবার ভাববে, এবং আমাদের জামাত এবং বিএনপি যারা সাংসদ আছেন তারাও চিন্তা করবেন, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি, লোকাল গভর্নমেন্ট যদি শক্তিশালী না হয়, তাহলে কখনোই নিচের থেকে যদি কাঠামো ঠিক না হয় উপরের দিকে ভালো হতে পারে না। আমরা আজকে এখানে শেষ করছি। দর্শক, দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।